আজকে আমরা নবম শ্রেণীর মাইতি বেরা সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশনের এই বইটার তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম তার পার্ট 2 মানে 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। পার্ট 1-এ প্রশ্ন 1, 2, 3 তার উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে শুরু করব পার্ট 2 বা প্রশ্ন 4 থেকে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রশ্ন 1, প্রশ্ন 4 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝো? ঘাতের সঙ্গে এর সম্পর্ক কি? 52 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা। এই যে প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল অর্থাৎ প্রবাহীর ওজন। এখান থেকে এতটা। আর এর সাথে ঘাতের সম্পর্ক কি? এই যে ঘাতের সঙ্গে প্রবাহের কোনো বিন্দুতে চাপের সম্পর্ক কি, তার উত্তরটা হবে আমরা জানি কোনো বিন্দুতে প্রবাহের চাপ H রো জি, এবং ওই বিন্দুতে প্রবাহের ঘাত হচ্ছে AH রো জি। অতএব প্রবাহীর চাপ হচ্ছে প্রবাহীর ঘাত ভাগ A, যেখানে A হচ্ছে অনুভূমিক তলের ক্ষেত্রফল, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, H হচ্ছে অনুভূমিক তলের উচ্চতা। প্রশ্ন 2, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। 59 নম্বর পাতায় এই যে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 3, সান্দ্রতার উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তর, কোনো তরল সমতল পৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হলে কঠিনের ঠিক পার্শ্বে থাকা যে তরলের স্তর আসঞ্জন বলের ক্রিয়ার স্থির থাকে, অথবা আবার সংশক্তি বলের জন্য তরলের পরপর অবস্থিত স্তরগুলি একে অন্যের গতিকে মন্থর করে এবং ওদের আপেক্ষিক বেগ কমে যায়, এই বল দুটি তলের ওপর স্পর্শকীয়ভাবে কাজ করে। সুতরাং এই বল স্পর্শ করে থাকা তরল স্তরদ্বয়ের আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করে। এই হচ্ছে সান্দ্রতা বল, এটাই হচ্ছে সান্দ্রতা বল। এখান থেকে এতটা। প্রশ্ন 4, সান্দ্র তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো। 65 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি করো। 66 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা। বার্নৌলির উপপাদ্য হচ্ছে এখান থেকে এতটা। তার সাথেই আছে এর গাণিতিক রূপটি লেখো। 67 নম্বর পাতায় গাণিতিক রূপটা লিখবে এখান থেকে এত অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 6, জলের ওপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকতে পারে কিভাবে, ব্যাখ্যা করো। 60 নম্বর পাতায় পরীক্ষা 1টা লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, পীড়ন ও বিকৃতি বলতে কি বোঝো। 69 নম্বরের পাতায় পেয়ে যাব পীড়ন, আর 70 পাতায় পাও বিকৃতি। 69 পাতার একদম শেষে দেখো দেওয়া আছে পীড়ন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 70 নম্বর পাতায় পেয়ে যাও বিকৃতি, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, 2 mm পারস্তম্ভের চাপকে নিউটন পার মিটার স্কয়ার এককে হিসাব করো। দেওয়া আছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আমরা জানি প্রবাহীর চাপ ইকুয়ালস টু গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখানে প্রবাহীর চাপ আমাদের বের করতে হবে। গভীরতা 2 mm, সেটা হচ্ছে মিলিমিটারটাকে আমরা মিটার নিয়ে যাব, 2কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটারে হয়ে যাবে। অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার এটাকে কিলোগ্রাম পার ঘন মিটার নিয়ে যাব, তাহলে 13.6কে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর পয়েন্টটা উঠে এখানে 10 দিয়ে নিচে 10 দিয়ে গুণ করলাম 1000-এর সাথে, ভাগ হবে। এবার মিটার নিয়ে যেতে হবে, তাহলে 1/100 ইন্টু 100 ইন্টু 100, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এটা 136 ইন্টু এই 3টে 100 ওপরে উঠে যাবে, তাহলে ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 ভাগ হয়ে যাচ্ছে, এটা নিচে থাকছে 1000 ইন্টু 10। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 13,600 কিলোগ্রাম পার ঘন মিটার। 13,600 কিলোগ্রাম পার ঘন মিটার। অতএব চাপ ইকুয়ালস টু হচ্ছে 2/1000 ইন্টু 13,000 ইন্টু 9.8, পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, তারপর কাটাকুটি করলাম, উত্তর এলো আমাদের 26656 ভাগ 100। তাহলে 100 দিয়ে ভাগ করলে দুটো ঘর আগে দশমিক বিন্দু যাবে, তাহলে হবে 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে উত্তর, অতএব 2 mm পারস্তম্ভের চাপকে নিউটন পার মিটার স্কোয়ার এককে প্রকাশ করলে হবে 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 9, 2 mm ব্যাসার্ধের একটি ঝুলন্ত স্টিলের তারের মুক্ত প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝোলানো হলো, তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? আমরা জানি অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু হচ্ছে mg ভাগ পাই আর স্কোয়ার। এখানে m হচ্ছে ভর 5 কেজি, জি অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ব্যাসার্ধ 2 mm, যেটা ইকুয়ালস টু মিলিমিটারকে মিটার নিয়ে যাব, তাহলে 2কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইকুয়ালস টু হবে 0.002 মিটার। অতএব mg ভাগ পাই আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে m এর জায়গায় লিখলাম 5 ইন্টু জি হচ্ছে 9.8 ভাগ পাই হচ্ছে 22/7, পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 2/1000 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটা কত হয় 5 ইন্টু 9.8, পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে 22কে 7 দিয়ে ভাগ করলে হবে 3.14 ইন্টু এটা স্কোয়ার আছে, তাহলে 2/1000 ইন্টু 2/1000। তাহলে এখানে কাটাকুটি করলাম, প্রথমে 10কে 5 দিয়ে কাটলাম 2 হলো, তারপর 98কে 2 দিয়ে কাটলাম 49 হলো, তাহলে ইকুয়ালস টু ওপরে কী থাকলো 49, এই নিচের দুটো 1000 ওপরে চলে যাবে, তাহলে ইন্টু 1000 ইন্টু 1000, নিচে থাকছে 3.14 ইন্টু 2 ইন্টু 2, তাহলে ইকুয়ালস টু হবে কত 49 ইন্টু এটা হবে, এই দুটোকে গুণ করলে হবে 10⁶, নিচে থাকছে 3.14 ইন্টু 4, 2 দুগুণে 4, ইকুয়ালস টু হবে তাহলে কত হচ্ছে, তারপর এগুলো কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 3.90 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। অতএব তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন হবে 3.90 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরও কিন্তু এটাই কাটতে হবে, এখানে পয়েন্টটাকে সরিয়ে নিচে 100 করতে হবে, করে কিন্তু কাটাকুটি করতে হবে, তারপর এই অ্যান্সারটা পাবে। এই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি, দশমিকটা তুললে ওপরে 100 দিয়ে গুণ হয়ে যাবে, এর তলায় 100 মানে এটা উপরে চলে যাবে, তারপর এটা 10⁶ রাখবে, 49 সঙ্গে 100 গুণ করলে হবে 4900, 4900কে তাহলে 314 ইন্টু 4 হচ্ছে 1256, 4900কে 1256 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 3.90। পয়েন্টটা কেটে ওপরে 100 দিয়ে গুণ করতে হবে, 100 সঙ্গে 49 গুণ করলে হবে 4900, তারপর 314 সাথে 4 গুণ করলে হবে 1256, 4900কে 1256 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে এটা 3.90 ইন্টু 10⁶, এটা এরকমই রাখবে।
প্রশ্ন 10, কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.24। এক টুকরো জলের ওপর রাখলে এর আয়তনের কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে? আমরা জানি S = d/d0। এখানে S আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.24। d কর্কের আয়তন আমাদের বের করতে হবে, d0 জলের আয়তন, এটা হয় 1। দেওয়া না থাকলে একই হয়, একই লিখবে জায়গাটা। অতএব S = d/d0, বা S এর জায়গায় লিখব 0.24 ইন্টু d ভাগ d0 হচ্ছে 1, বা d তাহলে কোনাকুনি গুণ হবে, d হবে 0.24। অতএব কর্কের 0.24 অংশ জলে নিমজ্জিত থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 11, কোনো স্থানে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভ বলতে কি বোঝো? পাস্কাল এককে এর মান কত? আমরা জানি বায়ুমণ্ডলের চাপ সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় হলো পারস্তম্ভে 76 সেন্টিমিটার। অতএব 76 সেন্টিমিটার হচ্ছে 1 atm, এবং 1 atm হচ্ছে 1,01,325 পাস্কাল, এটিএম বা অ্যাটমসফিয়ার প্রেশার। তাহলে 1 atm এর জায়গায় আমরা লিখতে পারি 76 সেন্টিমিটার। তাহলে 76 সেন্টিমিটার হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। অতএব পাস্কাল এককে এর মান হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 12, জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে এর মান কত হবে? আমরা জানি 1 ডাইন হচ্ছে 10⁻⁻5 নিউটন, এবং 1 সেন্টিমিটার 10⁻⁻2 মিটার। অতএব 72 ডাইন পার সেন্টিমিটার মানে হচ্ছে 72 ইন্টু 10⁻⁻5 ভাগ 10⁻⁻2 নিউটন পার মিটার। তাই 10⁻⁻5 থেকে এটাও 10⁻2, তাহলে দুটো পাওয়ার মাইনাস হবে, তাহলে -5 প্লাস অফ -2, তাহলে প্লাস মাইনাসে -5 মাইনাস অফ -2 হবে, কারণ দুটো যেহেতু দুটোই হচ্ছে 10, তাহলে পাওয়ার দুটো কী হবে, বিয়োগ হবে। তাহলে এটা কী হবে, -5 মাইনাস, তারপর হবে -2, তাহলে মাইনাসে মাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -5 + 2, তার মানে হচ্ছে -3। তাহলে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। অতএব এসআই পদ্ধতিতে এর মান 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 13, আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি লেখো। 65 নম্বর পাতায় নিচের দিকে দেওয়া আছে, দেখো আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলি হলো, 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 14, প্রবাহমান তরল কোন কোন শক্তির অধিকারী হয়? প্রত্যেক প্রকার শক্তি রাশিমালা লেখো। উত্তর, প্রবাহমান তরলের কোনো বিন্দুতে 3 প্রকার শক্তির উদ্ভব হয়। 1 গতিশক্তি, m ভরের তরল v বেগে প্রবাহিত হলে তার গতিশক্তি 12 mv²। তরলের ঘনত্ব রো হলে একক আয়তনে তরলের ভর হচ্ছে m = রো। অতএব একক আয়তনে তরলের গতিশক্তি 12 ρv²। প্রশ্ন 2, স্থিতিশক্তি, তারপর 2 নম্বর পয়েন্ট, স্থিতিশক্তি। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় m ভরের তরল থাকলে তার স্থিতিশক্তি হয় mgh। অতএব প্রতি একক আয়তনে স্থিতিশক্তি হচ্ছে ρgh। তারপর 3 নম্বর, চাপ শক্তি। নলের অক্ষ বরাবর প্রযুক্ত চাপ p হলে নলের a প্রস্থচ্ছেদে প্রযুক্ত বল হয় pa। অতএব প্রতি সেকেন্ডে তরল দ্বারা কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বা PAV। যেহেতু তরল 1 সেকেন্ডে v দূরত্ব অতিক্রম করে। প্রশ্ন 15, সমভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে d1 ও d2। এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে d1 ও d2, এটা প্রদত্ত। দুটি পদার্থ সমভরের, অর্থাৎ m1 = m2, সেটা হচ্ছে m ধরি। দুটি পদার্থের আয়তন যথাক্রমে v1 ও v2, এটাও ধরলাম। অতএব প্রথম পদার্থের ঘনত্ব d1 হচ্ছে
ভর বাই আয়তন, ভর হচ্ছে m1 বাই v1 ইকুয়ালস টু m1 এর জায়গায় আমরা লিখলাম m বাই v1। কেন? যেহেতু আমি প্রথমেই ধরেছি m1 ইকুয়ালস টু m, তাহলে বা v1 হচ্ছে m বাই d1, v1 হচ্ছে m বাই d1 এবং দ্বিতীয় পদার্থের ঘনত্ব d2 ইকুয়ালস টু হচ্ছে m2 ভাগ v2 ইকুয়ালস টু m বাই v2, যেহেতু m2ও হচ্ছে m, বা v2 হচ্ছে তাহলে m বাই d2। অতএব মিশ্রণটির মোট ভর m প্লাস m, সেটা হচ্ছে 2m। মিশ্রণটির মোট আয়তন v1 প্লাস v2, সেটা বের করেছি আমরা, v1 হচ্ছে m বাই d1 প্লাস v2 হচ্ছে m বাই d2। অতএব মিশ্রণটির ঘনত্ব ইকুয়ালস টু মোট ভর বাই মোট আয়তন ইকুয়ালস টু মোট ভর হচ্ছে 2m ভাগ মোট আয়তন হচ্ছে m ভাগ d1 প্লাস m ভাগ d2 ইকুয়ালস টু 2m। তাহলে এই দুটো লসাগু হবে d1 d2, তাহলে এটা হবে m d2 প্লাস m d1। তাহলে এই দুটো থেকে আমি 2m ভাগ এই দুটো থেকে mটা কমন নিলাম, তাহলে d2 প্লাস d1 আর নিচে হচ্ছে d1 d2। তারপর এই m আর এই m কেটে গেল, তাহলে কি থাকলো? তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে 2d1 d2 ভাগ d1 প্লাস d2। তাহলে অতএব মিশ্রণের ঘনত্ব 2d1 d2 ভাগ d1 প্লাস d2 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 16, ছুরির ধারালো প্রান্ত দিয়ে একটি ফলকে সহজে কাটা যায় কিন্তু ভোঁতা প্রান্ত দিয়ে সহজে কাটা যায় না কেন? উত্তর, আমরা জানি চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। ছুরির ভোঁতা দিকের ক্ষেত্রফল বেশি এবং ছুরির ধারালো দিকের ক্ষেত্রফল কম, তাই একই বল প্রয়োগ করলে ছুরির ভোঁতা দিকের তুলনায় ধারালো দিকে বেশি চাপ কার্যকরী হবে, তাই ধারালো ছুরির প্রান্ত দিয়ে ফল সহজে কাটা যায়। প্রশ্ন 17, ρ1 ঘনত্বযুক্ত m1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত m2 ভরের অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরে নাও মিশ্রণের আয়তন অপরিবর্তিত আছে। প্রথম তরলের আয়তন v1 ইকুয়ালস টু হচ্ছে m1 ভাগ ρ1, দ্বিতীয় তরলের আয়তন v2 ইকুয়ালস টু m2 ভাগ ρ2। অতএব মিশ্রণের ভর m1 প্লাস m2, অতএব মিশ্রণের আয়তন m1 ভাগ ρ1 প্লাস m2 ভাগ ρ2। তাহলে লসাগু হবে ρ1 ρ2, এখানে হবে m1 ρ2 প্লাস m2 ρ1। অতএব মিশ্রণের ঘনত্ব ইকুয়ালস টু, তাহলে ঘনত্ব কি হবে? ভর বাই আয়তন, ভর হচ্ছে m1 প্লাস m2 আর আয়তন হচ্ছে m1 ρ2 প্লাস m2 ρ1 ভাগ ρ1 ρ2 ইকুয়ালস টু, তাহলে এটা উপরে চলে আসবে, ইন্টু হয়ে যাবে, তাহলে m1 প্লাস m2 ভাগ m1 ρ2 প্লাস m2 ρ1 ইন্টু ρ1 ρ2 ইকুয়ালস টু, এটা একটা ব্র্যাকেটের মধ্যে এটা রাখলাম, m1 প্লাস m2 ইন্টু ρ1 ρ2 ভাগ m1 ρ2 প্লাস m2 ρ1। অতএব মিশ্রণের ঘনত্ব হবে m1 প্লাস m2 ρ1 ইন্টু ρ1 রো2 ভাগ m1 রো2 প্লাস m2 ρ1। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 18, ব্যারোমিটার কি, এর গঠন সংক্ষেপে বর্ণনা করো। 53 নম্বর পাতায় ব্যারোমিটার কি তার উত্তরটা লিখবে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় তাকে ব্যারোমিটার বলে। এখান থেকে এতটা, আর গঠনটা পেয়ে যাবে 54 নম্বর পাতায়। ব্যারোমিটারের গঠনটা লিখবে এখান থেকে এতটা, কার্যনীতির আগে অবধি, বিবরণটা পুরোটা লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখে দেবে, বিবরণটা পুরোটা লিখবে। প্রশ্ন 19, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় ব্যাখ্যা করো। 54 নম্বর পাতায় এই যে দেখো আবহাওয়ার পূর্বাভাস, এটা লিখবে এখান থেকে 1 2 3টে পয়েন্ট, তারপর 55 নম্বর পাতার এত অবধি। 54 নম্বর পাতার এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপর 55 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 20, শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। 67 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা আঁকবে।
প্রশ্ন 21, কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে তা সংক্ষেপে আলোচনা করো। 69 নম্বর পাতায় এই যে বস্তুর স্থিতিস্থাপকতার প্রভাবকারী বিষয়সমূহ 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখবে। 1 উষ্ণতা, 2 অশুদ্ধি, 3 উত্তাপন ও শীতলীকরণ, 4 আঘাত, 5 সংনম্যতা, 6 পদার্থের অবস্থা। এখান থেকে এতটা 6টা পয়েন্টই লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 22, সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তরকরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। 55 নম্বর পাতায় প্রশ্ন 22, সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। 55 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। সাইফন ক্রিয়ার ব্যাখ্যা এটাই লিখতে হবে, এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 23, স্প্রিং তুলার সাহায্যে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর ওপর প্লবতা বল কিভাবে নির্ণয় করবে ব্যাখ্যা করো। 59 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকবে। এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 24, সাইফন ক্রিয়ার সাহায্যে কিভাবে কোনো তরলের স্থানান্তরণ করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এই একই প্রশ্ন 22 নম্বরে আছে, তাই এই প্রশ্ন দুটোর উত্তর একই হবে, তাই আর দেখালাম না। এই প্রশ্নের উত্তরটা বলে দিয়েছি, এটাই সেম দেওয়া, এই প্রশ্নটাই সেম দেওয়া আছে 24-এ। প্রশ্ন 25, কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। 66 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকবে। এখান থেকে এতটা লিখে দেবে, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 25, কোনো নলের মধ্যে দিয়ে প্রশ্ন 26, একটি তারের বিকৃতি 0.1-এর 1% হলে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার হয় এবং এর প্রান্তে প্রযুক্ত বল 10 kgf হয়, তবে পীড়ন ও বিকৃতির অনুপাত নির্ণয় করো। আমরা জানি বিকৃতি ইকুয়ালস টু দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক বৃদ্ধি, বা বিকৃতি হচ্ছে 0.1 ইন্টু 1-এর, যেহেতু 1% দেওয়া আছে তাহলে 1-এর 100, 0.1 ইন্টু 1-এর 100 ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, আর প্রাথমিক ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, বা এখানে পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে ভাগ করলাম, 1/10 ইন্টু 1-এর 100 ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ 5, বা দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে 5/1000, 5 এই দুটো গুণ করলে হবে 1000, বা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.005। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.005, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর একটা, আমরা জানি পীড়ন ইকুয়ালস টু প্রযুক্ত বল ভাগ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়ালস টু প্রযুক্ত বল হচ্ছে 10 ইন্টু 9.8 নিউটন ভাগ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 ইন্টু 10⁻⁻6 m স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে 10 পয়েন্টটা উঠিয়ে নিচে 10 চলে আসবে, তাহলে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে, তাহলে হবে 98n বা 98n ইন্টু 10 টু, এটা উপরে চলে এলে তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ইন্টু মিটার টু দি পাওয়ার -2, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 98 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। অতএব পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু, পীড়ন হলো 98 ইন্টু 10⁶ ভাগ বিকৃতি হচ্ছে 0.1 ইন্টু 1-এর 100, তাহলে ইকুয়ালস টু তাহলে কত হবে 98 ইন্টু 10⁶ ভাগ, তাহলে উপরে হচ্ছে 1 ভাগ, এটা পয়েন্টটা তুলে নিচে চলে আসবে 10, তাহলে 10 ইন্টু 100 হয়ে যাবে 1000, তাহলে ইকুয়ালস টু 98 ইন্টু 10⁶, এটা উপরে চলে গেল ইন্টু 1000, তাহলে আমরা লিখতে পারি 98 ইন্টু 10⁶ ইন্টু 10 কিউব, 1000 মানে হচ্ছে 10 কিউব, তারপর ওপর 10 দিয়ে গুণ করলাম, নিচেও আবার তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 9.8 ইন্টু 10⁻10, তাহলে দেখো 6, 7, 8, 9, 10, 10⁻10, আর এই 10টা
98কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 9.8 হয়ে গেল। তাহলে 9.8 ইন্টু 10⁻10। অতএব পীড়ন ও বিকৃতির অনুপাত 9.8 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 27, সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1.04 ইন্টু 10⁵ পাস্কাল। বায়ুর গড় ঘনত্ব 1.3 কিলোগ্রাম পার মিটার কিউব এবং জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। আমরা জানি P = H ইন্টু ডি ইন্টু জি। এখানে P চাপ দেওয়া আছে 1.04 ইন্টু 10⁵ পাস্কাল। H উচ্চতা আমাদের বের করতে হবে। জি ঘনত্ব দেওয়া আছে 1.3 কেজি পার ঘন মিটার। জি অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব P = H ইন্টু ডি ইন্টু জি, বা P এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1.04 ইন্টু 10⁵ H ইন্টু ডি দেওয়া আছে 1.3 ইন্টু জি দেওয়া আছে 10, বা H ইন্টু, এটা এদিকে নিয়ে চলে এলাম, H ইন্টু 1.3 ইন্টু 10 হচ্ছে, এটা এদিকে আনলাম 1.04 ইন্টু 10⁵, বা H তাহলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে 1.04 ইন্টু 10⁵ ভাগ হচ্ছে 1.3 ইন্টু 10 বা H তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 100 হয়ে যাবে, 104 ভাগ 100 ইন্টু 10⁵ মানে হচ্ছে 1 লাখ, ভাগ এখানেও পয়েন্টটা তুলে দিলাম, তাহলে 13 ভাগ 10 ইন্টু 10। তাহলে এখানে দেখো 10 কেটে গেল, তাহলে বা H কত থাকলো, 104 ইন্টু 1 লাখ ভাগ এই 100টা নিচে নেমে এলো 100 ইন্টু 13। তাহলে এখানে 00, এখানে 00 কেটে গেল, 104কে 13 দিয়ে ভাগ করলে হয় 8, বা H হচ্ছে 8000 মিটার। 8 ইন্টু 1000 মানে হচ্ছে 8000 মিটার। অতএব বায়ুমণ্ডলের উচ্চতা 8000 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 28, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করো। 61 নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে, তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন বিষয়সমূহ, সেটা এখান থেকে প্রথমে এখান থেকে এতটা লিখবে। এখানে একটা পয়েন্ট আছে তরলের তাপমাত্রা। তারপর 62 নম্বর পাতায়, এখানে লেখো তো অসীম। 61 নম্বর পাতায় দেখো দেওয়া আছে, তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন বিষয়সমূহ। এই প্রশ্নের উত্তরটা লিখবে প্রথমে এখান থেকে এতটা। 61 নম্বর পাতায় একটা পয়েন্ট দেওয়া আছে। তারপর 62 নম্বর পাতায় আরও 5টা পয়েন্ট দেওয়া আছে। তরলের ঘনত্ব, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তরলের উপস্থিত মাধ্যম, দূষণ, তড়িদাহিত করণের প্রভাব। টোটাল 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্নের উত্তরটা হবে 61 নম্বর পাতার এখান থেকে শুরু করে 62 নম্বর পাতার এত অবধি। প্রশ্ন 29, নমনীয় পদার্থ কাদের বলা হয়, দুটি উদাহরণ দাও। ভঙ্গুর পদার্থ কাদের বলা হয়, উদাহরণ দাও। 72 নম্বর পাতায় নমনীয় পদার্থ কাদের বলে সেটা লিখবে এখান থেকে এতটা। তারপর উদাহরণটা এটা, কাদামাটি, মাখন, চিজ। তাহলে প্রশ্নের উত্তরটা হবে নমনীয় পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর ভঙ্গুর পদার্থ কাকে বা বলতে কি বোঝো আর উদাহরণ দাও, সেটা লিখবে 73 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে আছে, তারপর উদাহরণ দেওয়া আছে, এখান থেকে এতটা। প্রশ্ন 30, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি ও ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও। 70 নম্বর পাতায় প্রথমে অনুদৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা, সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য প্রতি একক ক্ষেত্রফলের ওপর দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলের কারণে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে। যদি কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল F হয়, তবে অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/a বা F/a। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা। 70 পাতার একদম শেষে দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, এটা লিখবে এখান থেকে এতটা। কাকে বলে, তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। তারপর 71 নম্বর পাতায় ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তার সাথেই ছিল এদের সিজিএস ও এসআই এককগুলি লেখো। অনুদৈর্ঘ্য পীড়নের সিজিএস এসআই একক, অনুদৈর্ঘ্য বিকৃতির সিজিএস ও এসআই একক, ইয়ং গুণাঙ্কের সিজিএস ও এসআই একক।
পীড়নের এককই হবে অনুদৈর্ঘ্য পীড়নের একক। তাহলে 70 নম্বর পাতায় পেয়ে যাচ্ছ অনুদৈর্ঘ্য পীড়নের একক। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআইতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তারপর বিকৃতির একক। এই যে দেখো, এককের ক্ষেত্রে দুটি একই ধরনের রাশির অনুপাত বলে বিকৃতির কোনো একক নেই। তাহলে বিকৃতির যদি কোনো একক না থাকে, অনুদৈর্ঘ্য বিকৃতিরও কোনো একক থাকবে না। তাই লিখে দেবে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। তারপর হচ্ছে ইয়ং গুণাঙ্কের একক। 72 নম্বর পাতায় পেয়ে যাবে ইয়ং গুণাঙ্কের একক। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। প্রশ্ন 31, তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শনের জন্য একটি পরীক্ষা বর্ণনা করো। 53 নম্বর পাতায় এই যে তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শনটা লিখবে এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকবে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 32, একটি স্প্রিং তুলার বল ধ্রুবক কিভাবে নির্ণয় করবে ব্যাখ্যা করো। 72 নম্বর পাতায় এই যে একটি স্প্রিং তুলার বল ধ্রুবক নির্ণয়, এটা লিখবে এখান থেকে এতটা, আর এই ছবিটা আঁকবে এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে।